অনির্বাণের প্রতি রায়ের দুর্বলতা দেখেই এবার রায়ের উপরে সন্দেহ করা শুরু করে দিল অনির্বাণকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনা সেই ফ্যামিলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই কিনা নার্স সেজে রায় সেই বাড়িতে ঢুকে পড়ে, ঠিক সেই সময় তারা রায়কে বলতে থাকে যে দেখো, তুমি নার্স সেজে এখানে এসেছো, শুধুমাত্র তোমার একটাই কাজ, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হলো গিয়ে তুমি আমাদের বিক্রমকে সুস্থ করে তুলবে। আর সুস্থ হয়ে ওঠা মাত্রই যখন আমরা বুঝে যাবো যে না, সম্পূর্ণরূপে এখন সুস্থ আছে, তাৎক্ষণিক আমরা তোমাকে কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেবো। তাই তুমি কিন্তু আমাদের থেকে বেশি আশা রাখার মোটেও চেষ্টা করো না। তুমি যদি এই মন স্থির করে এখানে আসো যে না, তোমরা গোটা জীবন ধরে তোমাকে আমরা এখানে রেখে তোমাকে টাকা দিয়ে যাবো, তাহলে কিন্তু এটা কোনো মতেই হবে না। কথাটা মাথায় থাকবে, তার নিজের লিমিট ক্রস করার একদম চেষ্টা করবে না। আমরা তোমাকে কোনো মতেই কিন্তু নার্স হিসেবে এখানে অ্যাপয়েন্ট করতে চাইনি, কথাটা মাথায় রাখবে। নিহাতি আমাদেরকে বিক্রম ফোর্স করলো তোমার পরিবারের পরিস্থিতির কথা ভেবে, ও তোমার উপরে দয়া দেখিয়ে যখন এই চাকরিটা দিতে বলেছে, তাই আমরাও আর ও আপত্তি করতে পারিনি। কিন্তু এর থেকে বেশি আমাদের কাছ থেকে কিন্তু কোনো মতে তুমি এক্সপেক্ট করো না। অন্যদিকে অনির্বাণ চলে আসে এবং এসে বলতে থাকে যে আপনি চলে এসেছেন, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এই রাতের অন্ধকার এরকম করে এলেন কেন বলুন? আপনি তো চাইলে কাল সকাল থেকে জয়েন করতে পারতেন, তাই না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না না, আমি যখন একবার কথা দিয়েছি যে না, আমি আমার সাধ্য মাফিক আমি আমার সবটুকু দিয়ে হলো আমি চাকরিটা করব, কারণ আপনি তো খুব ভালো করে জানেন যে আমার পরিবারের কী অবস্থা, আমার পরিবারের আর্থিক অবস্থা সচল রাখার জন্য হলো তো আমাকে চাকরিটা করতে হবে, তাই সময়ের আগে একটু চলে এলাম। ঠিক সেই সময় রাই যখন অনির্বাণের দিকে তাকিয়ে অনবরত চোখের জল ফেলতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আপনি চোখের জল ফেলছেন কেন বলুন তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, আসলে পরিবারের জন্য মনটা কেমন কেমন করছে, অনেকটা দূরে চলে এসেছি তো পরিবারের কাছ থেকে, তার জন্যই আসলে। কিন্তু তার শর্ত, টাকা যখন আমি একবার ইনকাম করতে নেমেছি, তাহলে তো অবশ্যই পরিবারের কাছ থেকে আলাদা থেকে হলেও তাদের পেট চালানোর জন্য হলে তো আমাকে এতটুকু দূরত্ব বজায় রাখে, ওদের ভালোর জন্য এগুলো করতে হবে, তাই না? ঠিক সেই সময় অনির্বাণকে মেডিসিন দেওয়া থেকে শুরু করে অনির্বাণের সকল মেডিকেল কেস সম্পর্কে রাই যখন খোলামেলাভাবে জানতে পারে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তার মানে সেদিন সেই গহীন জঙ্গলে তোমার উপরে কোনো রকম কোনো আঘাত কোনো হিংস্র প্রাণীরা করেনি, বরঞ্চ তোমাকে কেউ ইচ্ছাকৃতভাবে মারার চেষ্টা করেছে। কিন্তু এই তোমাকে ইচ্ছাকৃতভাবে মারার চেষ্টা কে বা কারা করতে পারে সেটা আমার বুঝতে বাকি নেই, কিন্তু এবার শুধু আমার তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার পালা। কিন্তু আগে তোমাকে আমি সুস্থ সবল করে এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তারপরে তোমার এই বেহাল দশা যেই বা যারা করার চেষ্টা করছে তাদেরকে আমি কোনো মতে ছেড়ে কথা বলবো না। নীলু, তুই কি মনে করছিস যে তুই আমার সাথে যা করেছিস সেগুলো করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু তুই যদি এবার ভেবে থাকিস যে না, তুই আমার অনির্বাণের সাথে যা কিছু করেছিস এই সব কিছু করার পর তোকে আমি ছাড় দিয়ে দেবো, তাহলে সেটা কোনো মতে হবে না। কারণ এই যাত্রায় তুই আমার স্বামীর দিকে চোখ তুলে তাকিয়েছিস, এবার তোর সেই চোখে আমি গেলে দেবো, এই তুই দেখে নিস। কারণ তুই আমার স্মৃতির সিঁদুরের উপরে আঘাত করার চেষ্টা করেছিস, এর কোনো ক্ষমা হয় না নীলু, সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। কারণ তোর সকল অন্যায় অপরাধে তুই সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছিস, এবার তো তোর এটার জন্য তোর প্রাপ্য শাস্তিটুকু তোকে পেতেই হবে। অন্যদিকে অনির্বাণ ঘুমিয়ে পড়া মাত্রই যখন অনির্বাণের মাথায় হাত বুলাতে থাকে রাই, ঠিক সেই সময় রাইয়ের হাত চেপে ধরে সেই মেয়ে এবং বলতে থাকে যে তোমার সাহস তো কম না, তুমি আমার বিক্রমের গায়ে হাত দাও কী করে বলো? তোমার সাহস তো কম না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।